তো আজকের গল্প শার্লক হোমসের হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ ব্ল্যাক পিটার। কোনো একটা কারণে জুলাই মাসের প্রথম থেকেই ব্যস্ত হয়ে পড়তে দেখলাম আমার বন্ধু হোমসকে। 1895 সালের ঘটনা এটা। ওই সময়টা আমার বন্ধু যে মানসিক ও শারীরিক দিক থেকে ভালো ছিল ওটা আমি জানতাম না। এরই মাঝে কয়েকজন রুক্ষ চেহারার লোক এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ খবরও নিল। এর থেকে বুঝলাম জাহাজি মহলে ছদ্মবেশে তৎপরতা শুরু হয়ে গেছে তার। অপরাধ জগতে সহজে ঘোরাফেরার সুবিধার জন্য নানান নামে নানান রূপের বেশ ধারণ করতে হয় বহুরূপী হোমসকে। লন্ডন শহরে কম করে 5টা গোপন আস্তানা রয়েছে ওর, সেগুলোকে আমি মেকআপ রুম বলে থাকি। আমি ওকে নিজের থেকে কোনো কিছু জিজ্ঞাসা করব না, কারণ আমি জানি সময় হলে নিজে থেকেই ও বলে দেবে। আর হলোও তাই। সেই কাক ভরে বেরিয়ে ব্রেকফাস্টের টেবিলে এসে সে হাজির হয়ে লম্বা ঘাড় বাঁকানো এক হারপুন হাতে ঝুলিয়ে বলল, আল্লার ডাইসের কসাইখানা থেকে আসছি। এই অস্ত্রটা নিয়ে কি করে এলাম ভাবতে পারো? খেপেছো নাকি? আমি উধার দিয়ে কখনো যাব না। কথাটা সে নিজের থেকেই কফি ঢালতে গিয়ে বলছিল। কড়িকাঠ থেকে ঝোলানো একটা মৃত শুয়োরকে এই অস্ত্রটা দিয়ে এফোর ওফোর করা যায় কি না পরীক্ষা করে দেখছিলাম। কত আঘাতই না করলাম, কিন্তু সব পরিশ্রম বৃথাই গেল। তা হঠাৎ এমন উদ্ভট শখ তোমার হলোই বা কেন? ঠিক এই সময় হোমসের একান্ত ভক্ত তরুণ ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স ঘরে এসে ঢুকলো। বছর 30 হবে, স্মার্ট এবং চতুর। এর ভবিষ্যৎ সম্পর্কে হোমস খুবই আশাবাদী। কাল রাতে তোমার তার বার্তা পেলাম। এসো হপকিন্স, তা কি খবর বলো? তদন্তের কাজে কোনো কুলকিনাটা করতে পারলে? না স্যার, কিছুই বুঝতে পারছি না, উত্তরে হপকিন্স বলল। মনে হচ্ছে আপনার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। বেশ, তাহলে দেখি আমি কতটুকু কী করতে পারি। তবে এ কেসে তদন্তের রিপোর্ট পড়লেও তোমার মুখ থেকে আগাগোড়া ঘটনার বিবরণ শুনতে চাই। এদিকে ডক্টর ওয়াটসন এখনও পর্যন্ত এই কেসের ব্যাপারে কিছুই জানে না, তাই তারও শোনা দরকার। একতারা কাগজ পকেট থেকে বার করে হপকিন্স বলতে শুরু করলো, নিহত ক্যাপ্টেন পিটারের জীবন বৃত্তান্ত যেটুকু জানা গেছে আগেই বলেছি আপনাকে, এখন সংক্ষেপে আবার বলছি শুনুন। 1845 সালে তার জন্ম। শিল আর তিমি শিকারে খুবই অভ্যস্ত ছিলেন তিনি। 1883 সালে ডান্ডির শিল শিকারের জাহাজ সি ইউনিকর্নের কমান্ডারও ছিলেন তিনি। অবসর নেন 1854 সালে। বছর কয়েক আগে সাসেক্স ফরেস্টে বোর এর কাছে উডম্যাক্স লিতে জায়গা কিনে বসবাস শুরু করে দেন তিনি। আর গত সপ্তাহে সেখানে ক্যাপ্টেন পিটার ক্যারির জীবন অবসান ঘটে। এই ক্যাপ্টেন পিটার ছিলেন একজন বিচিত্র চরিত্রের মানুষ। স্বল্পভাষী, বেশিরভাগ সময় নিজের মনেই টুকটাক কাজ করতেন, প্রচণ্ড ধর্মবিশ্বাসী ছিলেন। সংসার বলতে স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়েকে নিয়ে। এছাড়া আছে দুজন পরিচারিকা। ক্যাপ্টেনের উৎপাতে অসহ্য হয়ে পালাতে বাধ্য হতো তারা। দুপত্তর মদ পেটে পড়লে পিটার আর মানুষ থাকতো না, মূর্তিমান পিশাচের মতো উৎপাত শুরু করে দিত বাড়িতে। একবার তো মাঝরাতে স্ত্রী আর মেয়েকে মারতে মারতে রাস্তায় টেনে বার করে আনে সে। প্রতিবেশীরা ছুটে এসে রক্ষা করে তাদের। এই কারণেই গ্রামের মানুষজন তাকে পছন্দ করতো না একেবারেই। তার সঙ্গে মেলামেশাও করতো না। জানা যায় জাহাজে কমান্ডার থাকার সময়ও তার আচরণ এই রকমেরই ছিল, তাই তারা তাকে ব্ল্যাক পিটার নাম ডাকতো। একবার গ্রামের এক বৃদ্ধ পাদ্রী তার এই বদমেজাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে ক্যাপ্টেন পিটার তার উপরেও পরবর্তীত আচরণ করেছিলেন। দৈত্যের মতোই ছিল বটে তার চেহারাটা, মুখ ভর্তি কালো দাড়ি। সেই হিসেবে ব্ল্যাক পিটার নামটা তার সাথে যথাযথ হয়েছিল। এখানে ভয়ঙ্কর লোকের মৃত্যুতে শোকে কাতর হয়েছে কেউ, কিংবা সহানুভূতি জানিয়েছে এমন একজনও পাইনি আমি। সে তো নিজের কেবিনে গত বুধবার গভীর রাতে খুন হয়েছে। মূল বাড়ি থেকে কিছু দূরে একটা কাঠের ঘর তৈরি করেছিল, নিজে তার নাম দিয়েছিল কেবিন। এক কামরার একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর। এখানেই প্রতি রাত্রে ঘুমোতো সে। চাবি থাকতো তার কাছেই। কেবিনের চারদিকে পর্দায় ঢাকা থাকতো। 4টে জানালা সবসময় বন্ধ থাকতো। রাতে আলো জ্বাললে রাস্তার দিকের একটা জানলার পর্দা খুঁড়ে বাইরে ঝোপ করে আলো পড়তো। জানেন মিস্টার হোমস, আমাদের তদন্তের কাজে একটা বিশেষ আলোকপাত করেছে এই জানালাটা। রাত 1টার সময় খুনের ঘটনার 2 দিন আগে ফরেস্ট বোর্ড দিকে থেকে একজন পাথরের কারিগর আসছিল। ক্যাপ্টেন পিটার তার সুপরিচিত। কেবিনের আলোকিত পর্দার উপর দাড়িওয়ালা একটা মুখের কালো ছায়া চোখে পড়েছিল তার। একপাশে মুখটা ঘোরানো ছিল। পরে সেই পাথরের কারিগর হলফ করে বলেছে সে মুখ ক্যাপ্টেনের নয়। ক্যাপ্টেনের মুখ মোটেই ওরকম নয়। লোকটাই দৃশ্যটা দেখেছে সোমবার, অথচ খুনটা হয়েছে বুধবার। মঙ্গলবার মদ খেয়ে বুনো জন্তুর দোষ সারা বাড়িময় দাপিয়ে বেরিয়েছেন ক্যাপ্টেন। গভীর রাতে নিজের কেবিনে শুতে যায় ক্যাপ্টেন। রাত 2টোর সময় ক্যাপ্টেনের মেয়ে একটা বিকট চিৎকার শুনতে পায়।
নেশার ঘরে এরকম চিৎকার তার নতুন নয়, তাই তার মেয়ে এ ব্যাপারে কোনো গুরুত্বই দেননি। পরের দিন সকাল 7টা নাগাদ একজন পরিচারিকা কেবিনের দরজা দেখতে পায়। দরজার কাছে গিয়ে দাঁড়াবার মতো সাহস সে জোগাতে পারেনি। কিন্তু দুপুরের দিকে দূর থেকে কেবিনের ভেতরে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে কেউ আর স্থির থাকতে পারেনি। ঘণ্টাখানেক পরেই আমি সেই কেবিনে পৌঁছে যাই। ক্যাপ্টেনের কেবিনে সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য যা আমি দেখেছি কোনোদিনই ভুলতে পারবো না। মেঝে আর দেওয়ালের চেহারা দেখে মনে হয়েছিল যেন একটা কসাইখানায় গিয়ে ঢুকেছিলাম। জাহাজের কেবিনের মতোই সাজিয়েছিল ক্যাপ্টেন তার ঘরটা। ওই কেবিনের মেঝেতেই রক্তের ঢেউ খেলছিল সেদিন। আর একটা হারপুন ক্যাপ্টেনের বিরাট চওড়া বুকে এফোর হয়ে তাকে গেঁথে রেখেছিল কাঠের দেয়ালে। ক্যাপ্টেনের মুখটা অসহ্য যন্ত্রণায় ভয়ঙ্করভাবে বীভৎস আকার ধারণ করেছিল। মাত্র একবার চিৎকার করেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সে। এখানে একটু থেমে হপকিন্স তার কথার জের টেনে বলতে থাকে, আপনার পদ্ধতি অনুসরণ করেই আমি তদন্তের কাজ শুরু করেছি। ঘরের কোনো কিছুতেই কারোর হাত পড়েনি এখনও। ঘরের মেঝে আর বাইরের জমি খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছি, কিন্তু কোথাও কারোর হাত বা পায়ের ছাপ খুঁজে পাইনি। আমার কাছে কোনো খুঁত রাখিনি স্যার। হপকিন্স, এ তুমি কি বলছো? এমন একটা নৃশংস খুনের ঘটনায় তুমি বলছো খুনি কোনো চিহ্নই রেখে যায়নি? এ হতেই পারে না। যাই হোক, ঘরের মধ্যে তেমন কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তো তোমার? হ্যাঁ, পড়েছিল বই কি। খুনির হাতিয়ার বলতে ওই স্টিলের হারপুন। দেওয়ালে 3টি হারপুন ছিল। মনে হয় রাগের মাথায় আদতাই দেওয়াল থেকে একটা হারপুন টেনে নিয়ে তার বুকে বেঁধে দিতে থাকবে। রাত প্রায় 2টো নাগাদ খুনটা হয়েছিল, কিন্তু তখন ক্যাপ্টেনের পরনে বাইরে বেরোবার পোশাক ছিল। তার মানে তিনি তখন কারোর জন্য অপেক্ষা করছিলেন। টেবিলের ওপরও রাখা ছিল 2টি গ্লাস আর 1 বোতল রাম। সে কি, রামের বোতল? হোমস বাঁ দিয়ে জিজ্ঞাসা করল। কেন, অন্য আরও কোনো মদ ছিল না? হ্যাঁ, হুইস্কি আর ব্র্যান্ডি ছিল। আশ্চর্য, হুইস্কি আর ব্র্যান্ডি আসরে উপস্থিত, অথচ তাদের জায়গায় স্রেফ রাম। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটসন, নোট করে রাখো। একটা তামাকের থলি টেবিলের মাঝখানেতে ছিল স্যার। শিল মাছের চামড়া দিয়ে তৈরি থলের ভেতর ক্যাপ্টেন পিটার ক্যারিন নামের আদ্যাক্ষর 2টি পিসি লেখা ছিল। হপকিন্স বলে উঠল, কোনো হপকিন্সের কথাটা বলার পরে শার্লক হোমস বলল, কোনো পাইপ ছিল? না স্যার, পাইপ তো ছিল না। ক্যাপ্টেন নিজে খুব বেশি ধূমপান করতেন না, তাই মনে হয় বন্ধুদের আপ্যায়ন করার জন্যই সেটার ব্যবস্থা করে থাকবেন। ওয়াটসন, এ পয়েন্টটাও কিন্তু গুরুত্ব দেওয়ার মতো, হোমস বলল। আমার ওপর তদন্তের ভার পড়লে হয়তো এই পয়েন্ট থেকেই তদন্ত শুরু করতাম। এবার তার পকেট থেকে হপকিন্স বহুবার ব্যবহৃত একটা নোট বই বার করে হোমসের হাতে তুলে দিল। সেটা খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে হোমস বইয়ের প্রথম পাতায় J.H.N 1893 লেখা থাকতে দেখল। দ্বিতীয় পাতায় ছাপার মতো অক্ষরে লেখা রয়েছে C.P.R। এরপরে কয়েকটা পাতা জুড়ে লেখা ছিল অসংখ্য সংখ্যা। মনে হয় স্টক এক্সচেঞ্জের সিকিউরিটির নম্বর এগুলো। J.H.N এক দালালের নাম, আর C.P.R তারই মক্কেলের নাম হবে হয়তো। হোমস এসে বলল, ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। এই নামটা মনে করতে তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? বরং আমি হপকিন্স কোটাবোধ করে বলছিল। ছি ছি, আমি কি বোকা! আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। পুরনো স্টক এক্সচেঞ্জ ঘেটে J.H.N দালালেরও নামটা পাইনি। আর এই নামের আদ্যাক্ষরগুলিও ক্যাপ্টেন পিটার ক্যারির সংগ্রহ নয়। নিশ্চয়ই সেই খুনেরই হবে। নামি দামি লোকের তালিকা লেখা নোট বই থেকে এই প্রথম খুনের একটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে। ঠিক 2টো পয়েন্টই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তোমার কাছে, হোমস বলল। প্রথমে এই খুনটা সম্পর্কে যা ভেবেছিলাম, নোট বইটা দেখছি অনেক কিছুই বদলে দেবে। লেন্স দিয়ে নোট বইয়ের মলার পরীক্ষা করে হোমস আরও বলল, একটা মলাটা দেখছি রক্তের দাগ। মেঝের ওপর থেকে এটা কুড়িয়ে পেয়েছিলেন বলেছিলেন না? হ্যাঁ, রক্তের দাগ লাগা মলারটা নিজেই ছিল। তার মানে ক্যাপ্টেন খুন হওয়ার পরে নোট বইটা পড়ে থাকবে। আপনার আন্দাজটাই সঠিক স্যার। খুনি তাড়াহুড়ো করে পালাবার সময় দরজার সামনে এটা ফেলে গিয়েছিল। আর খাপের মতো একটা ছুরি ক্যাপ্টেন পাওয়া গেছে। মিসেস ক্যারি বলেছেন ওটা ওর স্বামীরই। হোমসকে ক্রমশ গম্ভীর হয়ে উঠতে দেখে বুঝতে পারলাম একটা গভীর চিন্তা ডুবে যাচ্ছে সে। তবে একটু পরেই সে মুখ খুলল।
যদিও অনেক দেরি হয়ে গেছে, চলো বার্সান, এক চক্কর ঘুরে আসা যাক ঘটনাস্থল থেকে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। উল্লসিত হয়ে উঠলো হপকিন্স খুশিতে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি আমাকে বাঁচালেন। সুদূর বিস্তৃত বনভূমির মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে হপকিন্স আমাদের নিয়ে এলো ব্ল্যাক পিটারের বাড়িতে। মেয়ে আর বিধবা স্ত্রীর কথাবার্তা শুনে মনে হলো দুর্ব্যবহার আর নির্যাতনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে তারা যেন একটু হাঁপ ছেড়ে বেঁধেছে। কাঠের তৈরি ছোট্ট কেবিনটার সামনে দিয়ে দরজার তালা খুলতে গিয়ে চমকে উঠল হপকিন্স। কী আশ্চর্য! কাঠের নকশার গায়ে কোনো আঁচড়ের দাগ তো ছিল না। তার মানে আওতায়ীরা তালাটা খোলবার চেষ্টা করে থাকবে। হোমস শুধুমাত্র জানালাটা পরীক্ষা করে মন্তব্য করল, দেখছি এটাও খোলবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হাত যে তার কাঁচা বেশ বোঝা যাচ্ছে। পেন্সিল কাটা ছুরি দিয়ে তালা খোলবার চেষ্টা করছিল সে, পারেনি। এবার সে রীতিমতো প্রস্তুত হয়ে আসবে, অতএব আমাদের তার উপযুক্ত অভ্যর্থনার ব্যবস্থা করে রাখতে হবে। এরপর দীর্ঘ 2 ঘন্টা ধরে কেবিনের ভেতরটা খুঁটিয়ে পরীক্ষা চললেও তেমন উল্লেখযোগ্য কিছু পেরোয় না হোমস। কেবল একটা তাকের একটা জায়গা পাতলা ধুলির আস্তরণ দেখে মনে হলো ওখান থেকে অতি সম্প্রতি কিছু একটা সরানো হয়েছে। পুনরায় আমরা আবার কেবিনের সামনে এসে হাজির হলাম রাত 11টার সময়। হোমসের নির্দেশেই সামনের একটা ঝোপঝাড়ের আড়ালে আমরা 3 জনে ওত পেতে বসে রইলাম আগন্তুকের প্রতীক্ষায়। ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করার পর রাত 2:30 নাগাদ সামনের গেট খোলার যান্ত্রিক আওয়াজ শুনতে পেলাম। ওই যে এলো। পরক্ষণেই কেবিলের দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পেলাম। খানিক পরেই ঘরের মধ্যে মোমবাতির আলো জ্বলে উঠতে দেখা গেল। ঘরটা মোমের আলোয় আলোকিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে জানালার জালি পর্দায় আমাদের 3 জোড়া চোখ সেটে রইল আঠার মতো। আমাদের এই নিশি কুটুম্বর বয়স আনুমানিক 20 বছর হবে। রোগা প্যাকাটির মতো শীর্ণ চেহারা, পরনে ভদ্রলোকের পোশাক, চোখে ভীত সন্ত্রস্ত দৃষ্টি, থরথর করে কাঁপা তার শরীরটা। তাক থেকে জাহাজের গতি মাপার একটা রেকর্ড বুক নামিয়ে এনে টেবিলের ওপর রেখে দ্রুত সেটার পাতা উল্টাতে থাকলো সে। অদম্য কৌতূহলীপূর্ণ ছিল আগন্তুকের চোখটা, কিন্তু তার চাহিদা পূরণ না হওয়াতে রেগে গিয়ে সেটা ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। তারপর মোমবাতিটা নিভিয়ে দিয়ে সে এবার কেবিনের বাইরে বেরোবার উদ্যোগ করতেই হপকিন্স সাঁড়াশির মতো 2 হাত দিয়ে আগন্তুকের কাঁধ দুটো শক্ত করে চেপে ধরল। যুবকটি ভয়ে আতকে শিউরে ওঠার মতো করে চেঁচিয়ে উঠল। কেবিনের ভেতরে এনে তাকে জাহাজ সিন্দুকটার উপর বসানো হলো। অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে রইল সে। কী করতে ঢুকেছিলে তুমি এখানে? সঙ্গে সঙ্গে হপকিন্স আবার জিজ্ঞাসা করলো, কী নাম তোমার? জুন হুপলি নেলিগান, কৈফিয়তে সুরে যুবকটি বলল। বিশ্বাস করুন স্যার, ক্যাপ্টেন পিটার ক্যারির মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। এখানে তাহলে কেন ঢুকতে গেলে? প্রথমে বলতে চাইল না সে, কিন্তু হোমস তাড়া দিতেই নেলিগান তার করুণ কাহিনী বলতে শুরু করলো এইভাবে। এটা ছিল একটা পুরনো কলঙ্কজনক ঘটনা, সেই জন্য বলতে চাইনি প্রথমে। তবু সংক্ষেপে সব কথাই বলবো আপনাদের। পশ্চিমাঞ্চলের ব্যাংকার ডাসন অ্যান্ড নেলিগান ব্যাংকের মালিক আমারই বাবা। সেই ব্যাংক হঠাৎ ফেল করার পরে প্রায় 10 লক্ষ পাউন্ডের দায় চাপিয়ে গেছিল আমার বাবার কাঁধে। কর্নওয়ালের প্রায় অর্ধেক অধিবাসী পথে বসে যায়। আমার বয়স তখন 10। সব স্পষ্ট মনে আছে। রটে গেল সিকিউরিটির কাগজগুলো বাবা নাকি আত্মসাৎ করেছেন, কিন্তু এই অভিযোগ সত্য নয়। বাবা বলেছিলেন সিকিউরিটির টাকা পুনরুদ্ধার করে আমানতকারীদের সব পাওনা মিটিয়ে দেবেন, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কী বা অপেক্ষা করবে বলুন। তাই বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবার আগেই আমাদের ফেলে রেখে একটা বজরা নিয়ে নরওয়ের দিকে রওনা হয়ে যান তিনি। যাওয়ার সময় সিকিউরিটিগুলোর একটা তালিকা রেখে গিয়েছিলেন তিনি, আর বলে গেছিলেন বাণিজ্য উদ্ধার করার মতো অবস্থা না হলে তিনি আর বাড়ি ফিরে আসবেন না। ঘটনাচক্রে তিনি আর সত্যি ফিরে আসেননি। হয়তো সিকিউরিটিগুলো সমেত সমুদ্রের ঝড়ে বজ্রাডুবি হয়ে শরীর সমাধি লাভ করে থাকবেন তিনি। পরে আমাদের পরিচিত এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে জানতে পারি সেই সব সিকিউরিটিগুলোর মধ্যে কয়েকটা আবার লন্ডনের বাজারে কেনাবেচা হতে দেখা গেছে। খবরটা শুনে হতবাক হয়ে গেলাম। খোঁজ খবর নিতে শুরু করলাম। অনেক কষ্ট করে জানতে পারি সিকিউরিটিগুলো বাজারে বিক্রি করছেন এই বাড়ির মালিক ক্যাপ্টেন পিটার ক্যারি। খোঁজ খবর করে ভদ্রলোক সম্পর্কে জানতে পারি আমার বাবার মতোই ওই সময় ক্যাপ্টেন পিটার ক্যারিও তিমি শিকারের জাহাজ নিয়ে সুমেরু সাগর থেকে ফিরেছিলেন। সেই সময় এক নাগারে বেশ কয়েকদিন ধরে সামুদ্রিক ঝড়ে তাণ্ডব লীলা চলে, আর সেই ঝড়ের শিকার হয়ে থাকবে আমার বাবার বজরাটা। আর তখনই বাবার সঙ্গে ক্যাপ্টেনের সাক্ষাৎকার ঘটে এবং ক্যাপ্টেন হয়তো তাকে তার জাহাজে তুলে নিয়ে থাকবে। কিছুদিন পরে ক্যাপ্টেন ফিরে এলে বাবা আমার রহস্যজনকভাবে হারিয়ে গেলেন। এর থেকে বোঝা যায় যে সিকিউরিটিগুলোও বাজারে এলো কী করে একমাত্র ক্যাপ্টেনের পক্ষে তা বলা সম্ভব। এটা প্রমাণ করার জন্য সাক্ষী হিসেবে তাকে কার করে দাঁড় করানো দরকার ছিল সে। বাবাদের ব্যক্তিগত মুনাফার জন্য সিকিউরিটিগুলো সঙ্গে নেননি, কিংবা পরে বিক্রিও করেননি।
এইরকম একটা আশা নিয়েই সাসেক্সে এসেছিলাম ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে, কিন্তু আমার দুর্ভাগ্য সেই সময় ক্যাপ্টেন খুন হয়ে গেল। খবরের কাগজ থেকে এই খুনের তদন্তের বিবরণ থেকে জানতে পারি জাহাজের হিসাব রাখার বইগুলো ক্যাপ্টেন তার এই কেবিনে রেখে দিয়েছিলেন। তখন আমার মনে হয় 1883 সালে সি ইউনিফর্ম জাহাজের লগ বইতে এই পাওয়া যেতে পারে বাবার পরিণতির খবর। কিন্তু পরপর দুদিন এখানে এসে ব্যর্থ হয়ে যখন এখান থেকে বেরিয়ে আসছিলাম, তখনই বাধা পেলাম আপনাদের কাছে। এতক্ষণ যা বললাম এর মধ্যে একটুও মিথ্যে নেই। কেন, গত রাতের আগে এখানে আসনি তুমি? না। জীর্ণ মলিন রক্ত ভেজা মলাটের নোট বইটা হপকিন্স মেলে ধরে চিৎকার করে বলল, এটা তাহলে এখানে এলো কোত্থেকে? মলাট উল্টাই তো Z.H.N লেখা নাম দেখা যাচ্ছে, যা তোমার নামের আদ্যক্ষর 3টি। নোট বইটা দেখা মাত্র থরথর করে কেঁপে উঠল নেলিগেন। ভয়ার্থ চোখ, তার গলায় করুণাকতি। এটা আপনি কোথায় পেলেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করুন স্যার, আমি তো ভেবেছিলাম হোটেলেই হারিয়েছে ওটা। নেলিগানের কথা তবুও কিন্তু হপকিন্স বিশ্বাস করতে পারছে না। ঠিক আছে, এখন আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো, পরে আদালতে যা বলার বলতে পারো। হপকিন্স চটজলদি রহস্যের সমাধান করে ফেললো বটে, হোমস কিন্তু তার যুক্তি ঠিক মেনে নিতে পারল না। পরে লন্ডনে ফেরার পথে আমাকে বলল হোমস, হপকিন্সের তদন্ত পদ্ধতি দেখে আমি খুবই হতাশ হয়েছি ওয়াটসন। অপরাধের তদন্ত করতে এসে সবসময় একটা বিকল্প সম্ভাবনার কথা ভেবে রাখতে হয়। হপকিন্স না ভাবলেও আমি কিন্তু ভেবে রেখেছি। দেখি এবার সেটা কাজে লাগিয়ে কী ফল পাওয়া যায়। কয়েকটা চিঠি পেলাম হোমসের নামে বেকার স্ট্রিটে ফিরে আসে। সেগুলোর মধ্যে থেকে একটা চিঠি পড়তে গিয়েই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল হোমস। সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দুটি তার বার্তা লেখালো সে। একটার প্রাপক হলো র্যাডক্লিফ হাইওয়েনের শিপিং এজেন্ট সামনার। কাল সকাল 10টায় 3জন লোককে পাঠিয়ে দিন বেসিল। অপরটির প্রাপক ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স, 46 লর্ড স্ট্রিট, ব্রিক্সটন। কাল সকাল 9:30টায় বেকার স্ট্রিটে চলে এসো। হোমস পরের দিন জয়ী হবার আনন্দে বেকার স্ট্রিটে নাচতে নাচতে হাজির হলো, কিন্তু তার সেই আনন্দের রেশ বেশিক্ষণ রইল না। কোনো ভূমিকা না করে হোমস সরাসরি জিজ্ঞেস করলো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে কি তোমার সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে মিস্টার হোমস? কেন পাওয়া যাবে না? এই একেবারে নিখুঁত কেস। আমাদের কাছে খবর আছে ক্যাপ্টেন খুন হওয়ার দিনই নেলিগান সেখানকার একটা হোটেলে এসে উঠেছিল। রাতে সিকিউরিটি তালিকায় লেখা নোট বইটা নিয়ে এসে দেখা করেছিল ব্ল্যাক পিটারের সঙ্গে। তালিকায় কতগুলো সিকিউরিটির ওপর ঠিক মার্ক করা ছিল, লক্ষ্য করেছিলেন নিশ্চয়ই। আর সেইগুলোই ব্ল্যাক পিটার বিক্রি করে দিয়েছিলেন লন্ডনের বাজারে। অবশিষ্ট সিকিউরিটিগুলো ক্যাপ্টেনের কাছে পাওয়া যাবে এই আশা নিয়েই তার বাড়িতে গেছিল নেলিগান। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তখনই নেলিগান ক্ষিপ্ত হয়ে উঠে দেওয়ালে থেকে একটা হারপুন টেনে নিয়ে ক্যাপ্টেনের বুকে বিধিয়ে দেয়। এই কেসের এই তো সরলীকরণ। তবুও কেন যে আপনার এই দ্বিধা ঠিক বুঝতে পারছি না। বিদ্রুপের হাসি ফুটে উঠল হোমসের ঠোঁটে। হপকিন্স, তোমার যুক্তির মধ্যে এবার একটা অসঙ্গতি এড়িয়ে গেলে তুমি। গোড়া থেকেই ভুল পথে চলেছ তুমি। নেলিগান অমন দুর্বল চেহারা নিয়ে ক্যাপ্টেনের মতো অমন দশাসই দেহ এফোর ওফোর করার শক্তি থাকতে পারে কি না, একবারও কি ভেবে দেখেছো সে কথা? খুব পাকা হাত আর বলিষ্ঠ দেহের অধিকারী না হলে এমন কাজ অন্য কারো পক্ষে করা সম্ভব না। তাছাড়া রাম খাওয়ার মতো শক্তি কি আছে নেলিগানের? সব শেষে তোমাকে মনে করিয়ে দিই, ওর ঠোঁটে কেবল কালো কুচকুচে গোপ আছে, দাড়ির কোনো বালাই নেই। অথচ 2 হাত আগে জানালার পর্দার ওপরে যাকে দেখা গেছিল তার মুখে দাড়িতে ভর্তি ছিল। অতএব হপকিন্স, তুমি নেলিগানকে ছেড়ে দিয়ে দুর্দশা ভয়ঙ্কর প্রকৃতির কোনো লোকের সন্ধান করো। হপকিন্স তো মেরে গেল হোমসের ব্যাখ্যা শুনে। তার মতো একজন ঝানু গোয়েন্দার নির্দেশ কি করেই বা অমান্য করবে সে? এমন সময় পায়ের আওয়াজ শোনা গেল সিঁড়িতে। সঙ্গে সঙ্গে মিসেস হাডসন এসে খবর দিলেন 3জন লোক এসেছে ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে। হোমস তখন বলল 2 মিনিট পরে ওদের এক এক করে নিয়ে আসবেন। আর ওয়াটসন, তোমার রিভলভারটা তৈরি রাখো। হপকিন্স, তুমিও তৈরি থাকো, তোমার সেই লোক এসে গেছে। এই বলে সে ওপাশের ছোট টেবিলের সামনে গিয়ে একটা কাগজে কী যেন লিখলো, তারপর সেটা টেবিলের উপর রেখে ফিরে এলো। বেটায় খাটো গোছের একজন লোক এই সময় ঘরের মধ্যে প্রবেশ করলো। জুলপি জোড়া ধবধবে সাদা হয়ে গেছে। পকেট থেকে একটি চিঠি বার করে হোমস লোকটার নাম জিজ্ঞাসা করল। জেমস ল্যাংস্টার। ল্যাংস্টার? দুঃখিত, জাহাজ আর জায়গা নেই। কষ্ট করে এখানে আসার জন্য এই হাফ গিনিটা নিয়ে পাশের ঘরে গিয়ে অপেক্ষা করো। এরপর দ্বিতীয় প্রার্থী দৌড়ানো গাল দেখে তাকেও আধগিনি দিয়ে পাশের ঘরে অপেক্ষা করতে বলল সে। লোকটার নাম হিউ প্যাট্রিক। তৃতীয় দর্শনার্থী এসে তার নাম বলল প্যাট্রিক কেয়ারেন্স। হোমস সোজা হয়ে বসে বলল,
হারপুনার? হ্যাঁ স্যার, আমি 26 বার সাগর পাড়ি দিয়েছি। অবাক হবার মতোই ছিল বলিষ্ঠ চেহারা ছিল লোকটার, চুল দাড়ি আবরণে ঢাকা। লোকটার মুখটা বুলডগের মতোই ভয়ঙ্কর বিভৎস, চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে। আমিও তোমার মতো লোকেরই খোঁজ করছিলাম, হোমস তাকে বলল। ওই ছোটো টেবিলটার ওপর শর্ত লেখা একটা কাগজ আছে, পড়ে সই করে দাও। হারপুনার প্যাট্রিক ক্যারেন্স এগিয়ে গিয়ে ছোটো টেবিলটার ওপর ঝুঁকে পড়ে কলমটা নিজের হাতে তুলে নিল। স্যার, এখানে সই করবো তো? এগিয়ে গিয়ে দুহাত গুলিয়ে দিল তার ঘাড়ের দুপাশ দিয়ে হোমস। সঙ্গে সঙ্গে একটা যান্ত্রিক শব্দ ভেসে এলো কানে। পরক্ষণে একটা বিভৎস গর্জনে ঘরের চার দেয়াল কেঁপে উঠল। তারপরে হোমস ও হারপুনার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত নিপুত হাতে হোমস দৈত্যের মতো লোকটার মতো একজনকে হাতে হাত করা পরিয়ে দিল। ওদিকে হোমসকে সাহায্য করতে আমি আর হপকিন্স এগিয়ে গেলাম। তার মাথায় রিভলভারের নলটা ঠেকিয়ে কয়েক মিনিটের মধ্যে তার পা দুটো বেঁধে ফেললাম। ততক্ষণে ওদিকে হোমস সব সামনে নিয়ে বলে উঠল, হপকিন্স, এই হলো বিকল্প সম্ভাবনা। আজকের এমন অবাঞ্ছিত অভিজ্ঞতার কথা মনে রেখো। তুমি মিথ্যেই নেলিগানকে ক্যাপ্টেনের খুনি হিসেবে চিহ্নিত করে মেতে উঠেছিলে, অথচ তা না করলে প্রকৃত হত্যাকারী প্যাট্রিক ক্যারেন্সের সম্ভাবনাটা অবশ্যই তোমার মাথায় আসতো। হোমসের কথা শুনে প্যাট্রিক ক্যারেন্স এবার নিজের থেকেই অকপটে স্বীকার করলো, হ্যাঁ, আমি স্বীকার করছি ক্যাপ্টেন পিটারের বুকে আমি নিজের হাতে হারপুনটা বিধিয়ে দিয়েছি। পিটারকে আপনারা চেনেন না, তার বুকে হারপুনটা বিধিয়ে দিতে যদি আমি 1 মিনিট দেরি করতাম তাহলে সে তার হাতের উদ্যত ছুরি বাট শুদ্ধ বিধিয়ে দিত আমার বুকে। যদি আপনারা আমার মুখ থেকে ওই নিষ্ঠুর শয়তানটার কুকীর্তির কথা শুনতেন তাহলে বুঝতে পারতেন তাকে হত্যা করে আমি কোনো অন্যায় করিনি, বরং তার জন্য জঘন্য সব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমি ঠিক কাজই করেছি। তার পাপের শাস্তি দিয়ে আমি আমার সামাজিক দায়িত্ব পালন করেছি মাত্র। শুনবেন মিস্টার হোমস? হারপুনওয়ালা যুবকের অকপট স্বীকারোক্তির কথা শুনে মুগ্ধ হোমস খুশি হয়ে বলে উঠল, বেশ, বলো শুনি তোমার কথা। কী কী ঘটেছিল অকপটে স্বীকার করো, হয়তো তাতে তোমার শাস্তি কিছুটা লাঘব হতে পারে। বেশ, তাহলে আমি সব খুলে বলছি প্রথম থেকেই। এই ঘটনা 1883 সালের আগস্ট মাসের সি ইউনিফর্ম জাহাজে আমি ছিলাম হারপুনার। ব্ল্যাক পিটার ছিলেন জাহাজের ক্যাপ্টেন। দেশে ফিরছিলাম, হঠাৎ একদিন প্রবলভাবে সামুদ্রিক ঝড় উঠল। একটানা বেশ কয়েকদিন ধরে চলল ঝড়ের সেই তাণ্ডব। সেই সময় একটা বজরা ভেঙে পড়ে তার একমাত্র আরোহী একরকম ডুবেই যাচ্ছিলেন। আমাদের জাহাজের ক্যাপ্টেন তাকে উদ্ধার করেন। ভদ্রলোকের নাম আমরা জানতে পারিনি। তার সঙ্গে ছিল একটা টিনের বাক্স। কর্পূরের মতোই উবে গেছিল পরদিন এই ভদ্রলোক। শুনলাম তিনি নাকি জাহাজ থেকে সমুদ্রের গভীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, কিংবা ঝাঁকুনি সহ্য করতে না পেরে রেলিং টপকে পড়ে যায়। কিন্তু আমি জানতাম আসল ঘটনাটা কি। আসলে আগন্তুকের হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হয়, তাতেই তার মৃত্যু হয়। স্কটল্যান্ডে পৌঁছে দেখলাম ব্যাপারটা নিয়ে কেউ আর মাথা ঘামাবার প্রয়োজন মনে করছে না। তখনই আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম ওই টিনের বাক্সের মধ্যে এমন কিছু ছিল যার লোভেই ক্যাপ্টেনকে খুন করেছিল ব্ল্যাক পিটার। হঠাৎ আমার মাথায় একটা মতলব এসে গেল। এই হলো অবস্থায় পিটারকে একটু চাপ দিয়ে মোটা টাকা আদায় করে নেওয়া যেতে পারে। ক্যাপ্টেন পিটারের ঠিকানাটা পেতে বেশ কয়েক বছর কেটে যায়। যাই হোক, প্রথম রাতের আলোচনায় মনে হলো মোটা টাকার দাও মানা যেতে পারে। 2 দিন পরে সে আমাকে আসতে বলল। একদিন মাঝরাতে সেই মতো ভরসা করে উপস্থিত হলাম। মদে চুর হয়েছিল ব্ল্যাক পিটার। এরপরেও আমার সঙ্গে আরও মদ খেল সে, কিন্তু আগের সেই পুরনো প্রসঙ্গটা তুলতেই একটা মস্ত বড় ছুরি হাতে তেড়ে এলো সে আমার দিকে। আমিও সতর্ক হয়েছিলাম। খাপ থেকে ছুরিটা বার করবার আগেই হারপুন টেনে নামিয়ে অতর্কিতে বিছিয়ে দিলাম তার বুকে। সে আমাকে ছুরি আর মারতে পারলো না। রক্তে ভেসে যাচ্ছিল ঘরের মেঝে। তারই মাঝে তাকে ওপরের টিনের বাক্সটা চোখে পড়ল। আমিও সুযোগ বুঝে সেটাকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তবে চলে আসার সময় ভুল করে আমার তামাকের থলিটা ফেলে এলাম টেবিলের উপর। ঘর থেকে বেরিয়ে এসে সেই সময় একজনকে কাঠের কেবিনে পা টিপে টিপে ঢোকা মাত্র আর্ত চিৎকার করে বেরিয়ে এসে ছুটে কোথায় যে গেল বুঝতে পারলাম না। লোকটা কে আর কী জন্যই বা অমন চোরের মতো কেবিনে ঢুকেছিল কিছুই বুঝতে পারলাম না। আমি সেই রাতে 10 মাইল হাঁটা পথে পাড়ি দিয়ে লন্ডনে চলে আসি। তারপর ব্ল্যাক পিটারের খবর আর রাখিনি। কিন্তু স্যার, আমি হতাশ হয়েছি টিনের বাক্সটা একেবারে খালি দেখে। যাই হোক, আমার যে ফাঁসি হবে জানি, কিন্তু সেই সঙ্গে আমি যে ব্ল্যাক পিটারকে খতম করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। হোমস উঠে দাঁড়িয়ে বলল, অপূর্ব হপকিন্স, এবার তোমার প্রকৃত আসামিকে নিয়ে আশা করি তোমার পরবর্তী কাজে এগোবে। ধন্যবাদ মিস্টার হোমস। এমন জাদুর খেলা আপনি দেখালেন কি করে? আমার মাথায় কিছুই যে ঢুকছে না। বেশ,
তাহলে তোমায় সব বুঝিয়ে দিচ্ছি আমি। এই বলে হোমস আরও বলল, তোমায় আগেই বলেছি অপরাধ তদন্তের কাজে অপ্রয়োজনীয় সূত্রের মাঝখান থেকে সঠিক সূত্রটা বেছে নিতে হয়। নোট বইটা উদ্ধারের পর আমার পথই হলো বিকল্প পথ, আর সেই পথের ঠিকানা পেয়ে যাই ক্যাপ্টেনের কেবিন থেকে। হারপুন চালানো অসাধারণ ক্ষমতা, টেবিলে রামের বোতল, শিল মাছের চামড়ার থলিতে করা তামাক, সমুদ্রের একজন হারপুনারকে এই সব তত্ত্বই মনে করিয়ে দেয়। ব্ল্যাক পিটার নিজে নিয়মিত ধূমপান করতো না, তাই তামাকের থলিটা যে অন্য কারো তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তামাকের থলের ওপর PC অক্ষর দুটো পিটার ক্যারির নাম মিলে যাওয়ার ব্যাপারটা কাকতালীয়। এছাড়া তুমিও বলেছিলে পিটারের ঘরে হুইস্কি আর ব্র্যান্ডিও ছিল। তবু টেবিলে রামের বোতল কেন রাখতে হলো ব্ল্যাক পিটারকে? তার অতিথি আপ্যায়নের জন্য। জাহাজি লোক ছাড়া কারোর পক্ষে ওরকম বাজে নেশা করা সম্ভব না। তাই তার সেদিনের রাতের অতিথি যে একজন জাহাজি খালাসি সম্প্রদায়, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ আর ছিল না। তাই সঙ্গে সঙ্গে ডান্ডিতে পরপর 3 দিন ধরে তার বার্তা পাঠিয়ে 1883 সালে সি ইউনিফর্মের যেসব লোকের লস্কর ছিল তাদের নামের তালিকা আনিয়ে নিলাম। হারপুনওয়ালা প্যাট্রিক ক্যারেন্স এর নাম সেখান থেকেই পেয়ে গেলাম। তাই তখন ধরে নিলাম লন্ডন থেকে গা ঢাকা দেবার সুযোগ পেলেই প্যাট্রিক ক্যারেন্স ঝাঁপিয়ে পড়বে। আর হলো তাই। চোখের সামনেই তো দেখতে পেলে। সে ছুটে এসেছিল হারপুনওয়ালা নেওয়ার বিজ্ঞাপন চোখ দেখে খবরের কাগজে। আমার কাজ এখনকার মতো শেষ হল। এবার বন্দোবস্ত করো আসামিকে চালান দেওয়ার। এবার বেচারা নেলিগানকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। সে নির্দোষ।